নরেন্দ্র মোদী ডিপ্রেসড, নরেন্দ্র মোদী নার্ভাস, তেমন কথা এই মুহূর্তে একদম রাজনৈতিক গলিগলতায় উঠে আসছে। এবং সেই জায়গা থেকেই নিউ দিল্লিতে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, সংসদের অভ্যন্তরে কিংবা সংসদের বাইরে প্রতি মুহূর্তে সরকারকে কোণঠাসা করতে ছাড়ছে না বিরোধীরা। এবং এই মুহূর্তে আপনাদের জানাই, এলপিজি নিয়ে আবারও সংসদের বাইরে স্লোগানিং হয়েছে, রীতিমতন ধর্ণা প্রদর্শন হয়েছে, এবং অবশ্যই সেটা মল্লিকার্জুন খাড়গে তার নেতৃত্বে হয়েছে। এবং স্লোগান কি উঠেছিল বলুন তো? স্লোগান উঠেছিল নরেন্দ্র ভি গায়েব, সিলিন্ডার ভি গায়েব। অদ্ভুত স্লোগান, নতুন স্লোগান এবং অদ্ভুত এই মুহূর্তটা। তার কারণটা কি? এই মুহূর্তে এলপিজি নিয়ে যেমন সমস্যা তৈরি হয়েছে, কিন্তু সেই এলপিজির সমস্যা মিটবে কিভাবে তার কোনো ধরনের কোনো পথ দেখাতে পারছেন না দেশের সরকার। এবং দেশের সরকারের একদম যে মুখ্য ভূমিকায় রয়েছেন সেই দেশের প্রধানমন্ত্রী লোকসভা এবং রাজ্যসভায় পরপর দুদিন গেলেন এবং একই কথা বললেন। একটা নোটপ্যাড দেখে তিনি কমপ্লিটলি একই কথা বললেন। এবং নোটপ্যাড দেখে বলার মতো মানুষ কিন্তু নরেন্দ্র মোদী নন। তিনি টেলিপ্রম্পটার দেখে বিভিন্ন সময় কথা বলেন, কিন্তু লোকসভা বা রাজ্যসভায় যখন কথা বলেন তিনি বিভিন্ন ধরনের বিভিন্ন আকার ইঙ্গিতে কথাবার্তা বলেন। কিন্তু সেই আকার ইঙ্গিত সম্পূর্ণ যে বিভিন্ন রসিকতার মাধ্যমে আকার ইঙ্গিত করা, সেগুলো সম্পূর্ণ তার মধ্যে থেকে কেন চলে গেল, সেটাকে নিয়েই এই মুহূর্তে সরাসরি আমরা দেখতে পেয়েছি শিবসেনার যে সাংসদ সঞ্জয় রাউত, তিনি এই মুহূর্তে গুরুতর দাবি করেছেন। তিনি বলছেন যে নরেন্দ্র মোদী সম্পূর্ণ ডিপ্রেশনে রয়েছেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে তিনি কমপ্লিটলি সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলেছেন। এবং সংসদে দাঁড়িয়ে যেভাবে তিনি কথা বললেন, তার বডি ল্যাঙ্গুয়েজ একটাই দিকে নির্দেশ করে যে তিনি ডিপ্রেশনে রয়েছেন এই মুহূর্তে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, অবশ্যই আপনাদেরকে বিস্তারিত বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, শেষ অব্দি দেখুন এই ভিডিও স্কিপ না করে। আপনাদের জানাই, নরেন্দ্র ভি গায়েব, সিলিন্ডার ভি গায়েব, এই যে স্লোগান উঠেছিল সংসদের বাইরে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে রাজনৈতিক ভাবে বিজেপিকে কোণঠাসা করার জন্য যথেষ্ট। তাই জন্য রাজনাথ সিং এর নেতৃত্বে একটা অল পার্টি মিটিং পর্যন্ত ডাকা হয়েছিল এবং সেই মিটিংটা হয়েও গিয়েছে, যেখানে নরেন্দ্র মোদী ছিলেন অনুপস্থিত। ভাবুন আপনারা, দেশের প্রধানমন্ত্রী অল পার্টি মিটিং এ অনুপস্থিত থাকছেন। আপনারা আগে দেখুন সংসদের বাইরের সেই ছবি, তারপর আসছে এই বিস্তারিত ব্যাখ্যায় যে কি কি আরো ঘটনা ঘটেছে। অবশ্যই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। আপনারা দেখলেন এই মুহূর্তে কিভাবে সংসদের বাইরে সাংসদরা, বিরোধী সাংসদরা একত্রিত হয়েছিল, তারা স্লোগানিং করছিল, বিরোধিতা করছিল। এর সঙ্গে আপনাদেরকে জানাই, জিডিপি 4% সামগ্রিক যুদ্ধের কারণে ড্রপ হতে পারে, তেমন জানাচ্ছে মুডি যে সংস্থা। তারা বলছে কিন্তু এই যুদ্ধের ফলে ভারতবর্ষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের সামগ্রিক জিডিপি 4% ড্রপ হতে পারে। এই নিয়ে মল্লিকার্জুন খাড়গে বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন। কি কি প্রশ্ন তুলেছিলেন সামগ্রিক নরেন্দ্র মোদীর বক্তব্যের উপরে আপনাদেরকে পড়ে শোনায় একদম 1 2 3 করে। তিনি বলছেন যে কেন ইন্ডিয়া এখন যে মুভমেন্ট গুলো করছে এই যুদ্ধের পরিস্থিতিতে, সেই যুদ্ধের পরিস্থিতিতে তাদের মুভমেন্ট গুলো ইনকনসিস্টেন্ট কেন। মানে একবার তারা ইরানের ফরেন মিনিস্টারকে ফোন করছে নরেন্দ্র মোদী, আবার কয়েকদিন আগে তিনি যুদ্ধের আবহ যখন তৈরি হয়ে গিয়েছে, আপনি যখন বুঝতে পারছি যে যুদ্ধ লাগবেই, সেই অবস্থায় তিনি ইসরায়েলে কেন গেলেন, ইসরায়েলে গিয়ে বলে এলেন যে ইসরায়েলের পাশে আছে, আবার ইরানকে ফোন করলেন। এই যে ঘটনাগুলো, এইগুলো কেন ঘটলো হঠাৎ করে? এই ঘটনাগুলো আমরা কেন দেখতে পাচ্ছি? কেন ইন্ডিয়া ইনকনসিস্টেন্ট? এই প্রশ্ন তুলছেন মল্লিকার্জুন খাড়গে। তারপর তিনি বলছেন যে এখনো পর্যন্ত স্ট্রেট অফ হরমুজের 37 থেকে 40টা জাহাজ আটকে রয়েছে। এবং জাহাজ আটকে রয়েছে বলতে শুধু তো জাহাজ আটকে নেই, তার সঙ্গে জাহাজের যারা সেলার রয়েছেন, জাহাজের যারা নাবিক, ক্রিউ মেম্বার, প্রত্যেকেই আটকে রয়েছেন। তো সেই মানুষগুলোকেও তো আনতে হবে ভারতবর্ষে ফিরিয়ে। তারা কবে ফিরে আসবেন? এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরোধী দলনেতার কাছ থেকে। এবং তার সঙ্গে কোন কোন দেশ থেকে আমরা গ্যাস এবং তেল কিনছি সেটা স্পষ্টভাবে জানতে চেয়েছেন মল্লিকার্জুন খাড়গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সরকার কমপ্লিটলি ধোঁয়াশায় রেখে দিয়েছে। সরকার জানাচ্ছে না যে আমরা
কোন কোন দেশের থেকে গ্যাস ম্যানেজ করছি, কোন কোন দেশের থেকে আমরা তেল ম্যানেজ করছি, এবং সেই দেশের থেকে তেল বা গ্যাস আনার ক্ষেত্রে আমাদের কত ট্রান্সপোর্ট খরচ সেটা ভারতবাসীর জানার অধিকার রয়েছে বইকে, এবং সেই সম্বন্ধে কোনো কেন তথ্য দিচ্ছে না সরকার, মল্লিকার্জুন খাড়গে জানতে চেয়েছেন। এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই, এই মুহূর্তে কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে কেন এই যে সামগ্রিক পরিস্থিতিটা তৈরি হলো সেটা আগে থেকে আন্দাজ করতে পারেননি নরেন্দ্র মোদী। তিনি কি বলছেন? তিনি বলছেন যে নরেন্দ্র মোদী তো গিয়েছিলেন ইসরায়েলে, তো ইসরায়েলে যাওয়া এবং সেইখানে গিয়ে একটা হঠাৎ করে ইসরায়েলের সঙ্গে রয়েছি আমরা, এই বিষয়টা ব্যক্ত করে আসা, তার ফল কি ভারতবাসীকে ভোগ করতে হচ্ছে না? তার ফলে কি আজকে একটা ভাইরাল ভিডিও আমরা দেখতে পেয়েছি যে গুজরাটে মারাত্মক লাইন পড়ে গেছে পেট্রোল পাম্পে তেল ভরানোর জন্য, প্রচুর বাইক, প্রায় কয়েক হাজার বাইকের লাইন পড়ে গেছে এক একটা পেট্রোল পাম্পে, এবং মানুষ প্যানিকে রয়েছেন, মানুষ জানেন না এর পরবর্তী অবস্থান কি হবেন। এবং নরেন্দ্র মোদীর যুদ্ধের পরিস্থিতিতে দেশের মানুষকে লোকসভা এবং রাজ্যসভায় পরপর দুদিন দাঁড়িয়ে বলছেন যে কোভিড মহামারীর মতন সময় আসতে চলেছে। সত্যি তো, যাদের ধরুন আপনারা এই মুহূর্তে একটা স্কুটারের ভিত্তিতে বা একটা বাইকের ভিত্তিতে তাদের সংসার জীবিকা নির্বাহ হয়, যাদের একটা গাড়ির ভিত্তিতে সংসার জীবিকা নির্বাহ হয়, বহু কোম্পানির মাধ্যমে বহু ট্যাক্সি চালক রয়েছেন, বাইক ট্যাক্সি রয়েছেন, তারা সেইভাবেই তাদের সংসার চালান। তো তারা যদি পেট্রোল না পান তাহলে তারা কিসের ভিত্তিতে পরবর্তী একটা মাস চালাবেন? এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি আমি খাবার কিনে খাই, সেই ফুড ডেলিভারি অ্যাপের যে ছেলেরা চাকরি করে, যে মেয়েরা চাকরি করে, সেই ফুড ডেলিভারি অ্যাপগুলো কিভাবে চলবে যদি পেট্রোল না পাওয়া যায়? অবশ্যই তো গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে। আপনারা দেখুন অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য, তারপর আসছে এই ভিডিও শেষ পর্যায়ে আপনাদের জানাবো এই মুহূর্তে আর কতদিনের তেল জমে আছে ভারতবর্ষে, আপনাদের জানাবো। একদম হরদীপ পুরীর যে পেট্রোলিয়াম মিনিস্ট্রি সেখান থেকে তথ্যটা উঠে এসেছে। जिस तरह से अभी हमें पता चला है पूरे गुजरात के अंदर हर पेट्रोल स्टेशन के ऊपर लंबी लंबी लाइनें लगी हुई हैं, पैनिक बाइंग हो रहा है पूरी तरह से। और जो स्टेटमेंट प्रधानमंत्री जी ने संसद में दिया उसमें उन्होंने खुद कहा कि आने वाला समय जो है वो बहुत कठिन है। ये केंद्र सरकार की और मोदी सरकार की जो नीतियां हैं, विदेश नीति है खासकर, उसकी वजह से आज पूरा देश ये भुगत रहा है। क्या जरूरत थी उनको युद्ध के एक शाम पहले नेतन्याहू को जाके गले लगाने की? क्या जरूरत थी? इजराइल जाने की क्या जरूरत थी? ट्रंप की गुलामी करने की क्या जरूरत थी? पूरे देश को ट्रंप की कदमों में रखने की क्या जरूरत थी? ईरान हमारा पुराना दोस्त था, ईरान से दुश्मनी कर ली। आज हमारा कोई भी जहाज वहां से गैस या पेट्रोल लेकर, तेल लेके नहीं निकल पा रहा। अगर हम न्यूट्रल स्टैंड रखते, दोनों पक्षों के, हम किसी भी पक्ष के खिलाफ ना बोलते, तो आज हम इतनी बुरी हालत में नहीं होते जो आज हम। আপনারা শুনলেন অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য। এবার আপনাদের জানাই যে আরটিআই করা হয়েছিল হরদীপ পুরীর পেট্রোলিয়াম মিনিস্ট্রিতে, যে আর কতদিনের তেল ভারতবর্ষে আছে, ভারতবর্ষে যে জমাট রয়েছে তেলটা সেটা কতদিনের জন্য, স্টক কতদিনের রাখা আছে, সেখান থেকে আরটিআই যেহেতু করা হয়েছিল, রাইট টু ইনফরমেশন, সেই অনুযায়ী তো একটা উত্তর দিতেই হবে মিনিস্ট্রির তরফ থেকে। কতদিনের জানেন? মাত্র 9.5 দিনের তেল আর মাত্র বাকি আছে ভারতবর্ষে। এই যদি স্টকের অবস্থা হয় 9.5 দিন পর যদি যুদ্ধ বন্ধ না হয়, ভারতবর্ষ যদি আর তেল কিনতে না পারে, এই মুহূর্তে রাশিয়ার থেকে তারা 23 দিনের তেল কেনার পারমিশন পেয়েছিল, কিন্তু তাতে যা ট্রান্সপোর্টেশন খরচ, তাতে যা রিফাইনারির খরচ, সেটা বহু দাম বেড়ে যাচ্ছে, এবং অবশ্যই পেট্রোল দাম বাড়ার একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই 9.5 দিনের তেল চলবে, এই 9.5 দিনের তেল শেষ হয়ে যাওয়ার পরেই যদি তেল কিনে এনে বিক্রি করতে হয় তাহলে অবশ্যই পেট্রোলের দাম লিটার পিছু বাড়বে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন এখনো পর্যন্ত ভারতবর্ষ কেন কোনো ধরনের কোনো সুরাহা করতে পারছে না? এবং সেই সামগ্রিক গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে যে ভারতবর্ষ কি এটা একদম নিমন্ত্রণ করে আনলো না এই পরিস্থিতিটা? ইরানের সঙ্গে যদি এই ধরনের শত্রুতা তারা তৈরি না করতো তাহলে তো ভারতের সঙ্গে ইরানের কোনো ধরনের কোনো শত্রুতা ছিল না। তারা ইরানের যারা শত্রু, ইরানের যারা একদম দ্বন্দ্ব তৈরি করেছে ইরানের সঙ্গে, যারা শত্রুপক্ষ ইসরায়েল, তাদের সঙ্গে বন্ধুতা করতে গেল, এবং সেই বন্ধুতাটা এমন সময় তারা করলো, এমন ভাবে তারা করলো যে ইরানের সম্পূর্ণ তারা ব্যাড বুকে চলে গেল। তো সেই পরিস্থিতিটা এই মুহূর্তে এত সহজ
সহজে কি কাটবে, এই প্রশ্ন তো ওঠেই এই মুহূর্তে। এবং নরেন্দ্র মোদী সামগ্রিক পরিস্থিতিতে যদি ডিপ্রেসড হয়ে থাকেন, তাহলে সেই ডিপ্রেশনের পেছনে তার কৃতকর্মই দায়ী নয় কি, এই প্রশ্ন তো উঠবেই। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।